ভারত কথার আগের পর্বে আপনাদের এআইসিসির ব্যাঙ্গালোর বৈঠকের কথা বলেছিলাম। 1969 সালের 10ই জুলাই কর্ণাটকের রাজধানীতে সেই ঐতিহাসিক বৈঠক শুরু হয়। সেই সময় ব্যাঙ্গালোরেই ছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু তা সত্ত্বেও এআইসিসির বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি। তার আস্থাভাজন ফখরুদ্দিন আলী আহমেদ বৈঠকে ইন্দিরা গান্ধীর একটি নোট পড়েন, যা শুরুতেই লেখা ছিল, "These are just some stray thoughts." इंदिरा जी ने लिखा है कि हमें देश के 5 या 6 बड़े बैंकों के राष्ट्रीयकरण पर फिर से विचार करना चाहिए, या फिर इन बैंकों का सरकारी सिक्योरिटीज में इन्वेस्टमेंट कम से कम 50% तक बढ़ाना चाहिए। इससे हमें 200 करोड़ के अतिरिक्त की धनराशि प्राप्त होगी, जिसका इस्तेमाल हम सार्वजनिक क्षेत्र के विकास के लिए कर सकते हैं। ফখরুদ্দিন আলী আহমেদ, যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন। ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেছিলেন, তখন এই ফখরুদ্দিন আলী আহমেদই দেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনিই প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিলেন। এহেন ফখরুদ্দিন আহমেদ 1967 সালে ব্যাঙ্গালোর বৈঠকে যখন ইন্দিরা গান্ধীর পাঠানো নোট পড়ছিলেন, তখন মাঝপথেই অসম্মতি জানান এস.কে. পাটিল এবং মোরারজি দেশাই। बार बार क्यों आप बैंकों के नेशनलाइजेशन की बातें दोहरा रहे हो? जब ये तय हो गया है कि हम 2 साल तक बैंकों के सामाजिक नियंत्रण का असर देखेंगे, तो फिर इस बात का क्या मतलब है? বৈঠকে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয় ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ইন্দিরার প্রস্তাবেই চূড়ান্ত ছাড়পত্র দেয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। এভাবেই স্বাধীন ভারতের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ব্যাংক জাতীয়করণের সিদ্ধান্ত পাশ হয়ে যায়। এরই মধ্যে জাতীয় রাজনীতিতে বড় ইস্যু হয়ে ওঠে রাষ্ট্রপতি নির্বাচন। জাকির হুসেন মারা যাওয়ায় দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ তখন খালি। উপরাষ্ট্রপতি ভিভি গিরি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। কংগ্রেস যেহেতু ক্ষমতায়, তাই তারা যাকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত করবে তার জয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু কংগ্রেস সভাপতি নিজলিঙ্গাপ্পা এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে নানা বিষয়ে তখন চূড়ান্ত মতভেদ। শেষমেশ মনান্তর গড়াতে গড়াতে এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে ইন্দিরা গান্ধী পরিষ্কার জানিয়ে দিলেন তিনি উপরাষ্ট্রপতি ভিভি গিরিকে রাষ্ট্রপতি পদে দেখতে চান। ব্যাস, সঙ্গে সঙ্গে তার উল্টো গোষ্ঠী বিরোধিতা শুরু করে দিল। অমনি পাল্টা চাল চাললেন ইন্দিরা। তিনি মোরারজি দেশাইকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিলেন। তবে বিষয়টা এই জায়গা অবধি গড়ানোর আগে আরও অনেক রাজনৈতিক নাটক বাকি ছিল। प्रेसिडेंट पद के लिए अगर आपका नाम बढ़ाया जाए तो क्या हर्ज है मुरारजी भाई? मैं सजावटी फूल बनना नहीं चाहता मिश्रा जी। मुरारजी भाई, मेरा ये ख्याल है कि अगर आप इस पद पर जाते हैं तो इंदिरा जी के लिए बहुत सहायता होगी, और कैबिनेट में आप उनके साथी हैं। बतौर राष्ट्रपति आप उन्हें अधिक अच्छे से गाइड कर सकते हैं। वो सुने तब तो, छोकरी सुनती कहाँ है। 1969 সালের 12ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে কংগ্রেস সংসদীয় বোর্ডের বৈঠক শুরু হয়। मेरा ये ख्याल था कि वीवी गिरी साहब को राष्ट्रपति बना दिया जाए, लेकिन मेरी जो बातचीत दूसरे लीडर्स के साथ हुई, उसके बाद मुझे ऐसा लगा कि गिरी साहब के नाम पर यहाँ एक राय नहीं है। मुझे ऐसा लग रहा है कि जगजीवन राम जी को यहाँ बैठे हुए ज़्यादातर लोगों का समर्थन है, इसलिए मैं जगजीवन राम जी का नाम राष्ट्रपति के लिए प्रपोज करना चाहती हूँ। मैडम, प्राइम मिनिस्टर की प्रपोजल से मैं बिल्कुल सहमत हूँ। मुझे लगता है कि मेजॉरिटी सपोर्ट जगजीवन राम जी को लेकर के है। मैं आपकी बात को सही नहीं मानता हूँ। मेरी राय से संजीव रेड्डी जी को यहाँ बैठे हुए ज़्यादातर लोगों का सपोर्ट है। मेरा भी मानना है कि ज़्यादातर लोग संजीव रेड्डी साहब को प्रेसिडेंट बनाना चाहते हैं। देखिए, मुझे लगता है कि हमें आखिरी फैसला मैडम प्राइम मिनिस्टर पर ही छोड़ देना चाहिए। देखिए, पार्लियामेंट्री बोर्ड की चेयरपर्सन वही हैं। नेहरू जी के समय में 2 बार ऐसे मौके आए थे, और दोनों ही बार नेहरू जी के विचार और बहुमत के विचार अलग था।
नेहरू जी ने बहुमत की बात मानी थी। डेमोक्रेसी में यही तो होता है। मुझे लगता है कि इस बार बहुमत जिसके साथ हो उसी को नाम को मान लेना चाहिए। I cannot accept this proposal. जगजीवन राम जी is a better candidate. मेरे ख्याल से कैंडिडेट की अच्छाई बुराई देखने से अच्छा है कि हम ये पता लगाएं कि बहुमत किसके नाम है। हमें वोटिंग कर लेनी चाहिए। রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করা নিয়ে কংগ্রেস তখন একেবারে আড়াআড়িভাবে দুটো ভাগে বিভক্ত। এই সময় সেই গুরুত্বপূর্ণ বৈঠকে ইন্দিরা গান্ধী ছাড়াও আরও 8 জন উপস্থিত ছিলেন। তার মধ্যে 4 জন অর্থাৎ মোরারজি দেশাই, নিজলিঙ্গাপ্পা, এস.কে পাটিল এবং কামরাজ কট্টর ইন্দিরা বিরোধী বলে পরিচিত। এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী আশা করেছিলেন তার মন্ত্রিসভার সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই.বি. চৌহান অন্তত এই লড়াইতে তার পাশে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটাও হলো না। সরাসরি খারিজ হয়ে গেল ইন্দিরার প্রস্তাব। তার নিজের মন্ত্রিসভার সদস্যই ইন্দিরার পছন্দের একেবারে উল্টো দিকে ভোট দিলেন। जगजीवन राम। मैं खुद जगजीवन राम। मिस्टर संजीव रेड्डी। श्री संजीव रेड्डी। संजीव रेड्डी साहब। मिस्टर संजीवा रेड्डी। मिस्टर संजीवा रेड्डी। मैं इस फैसले को नहीं मान सकती। इसके नतीजे काफी बुरे होंगे। রাষ্ট্রপতি পদপ্রার্থী বেছে নেয়ার ভোটাভুটিতে পরাজয় নিঃসন্দেহে ইন্দিরা গান্ধীর কাছে একটা বিরাট ধাক্কা ছিল। তার প্রথম পছন্দের প্রার্থী ছিলেন প্রবীণ দলিত নেতা জগজীবন রাম, কিন্তু ভোটাভুটিতে সেই জগজীবন রাম কটা ভোট পেয়েছিলেন জানেন? মাত্র 3টে। একটা তার নিজের ভোট, একটা ইন্দিরা গান্ধীর ভোট, আর একটা ফখরুদ্দিন আলী আহমেদের ভোট। বাকি সমস্ত ভোট গেল নীলাম সঞ্জীব রেড্ডির পক্ষে। কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নামই একেবারে চূড়ান্ত হলো। কিন্তু ইন্দিরা গান্ধীর চোখে চোখ রেখে তার পছন্দের প্রার্থীকে ভোটাভুটিতে হারানোর মতো এতটা জোর কি করে পেল কংগ্রেসের তার বিরুদ্ধ গোষ্ঠী? প্রশ্নটা সেইখানে। এই বিষয়টা নিয়ে আমরা সরাসরি কথা বলে নেব ইতিহাসের অধ্যাপক রাজস্বী ঘোষের সঙ্গে। রাজস্বীবাবু, সেই সময় নীলাম সঞ্জীব রেড্ডি কতটা প্রভাবশালী নেতা ছিলেন যে কংগ্রেসের এই বড় অংশটা রাতারাতি তার পক্ষ নিয়েছিল? রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সিন্ডিকেট গোষ্ঠীর পছন্দের প্রার্থী ছিলেন নীলাম সঞ্জীবা রেড্ডি। কংগ্রেসের বরিষ্ঠ নেতা, ততদিনে কংগ্রেস পার্টির 3 বার নির্বাচিত সভাপতি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী এবং লোকসভা স্পিকার পদে সেই মুহূর্তে আসীন ছিলেন। ইন্দিরা গান্ধীর পছন্দের প্রার্থী ছিলেন বরাহগিরি ভেঙ্কটগিরি। ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতি হিসেবে এমন কাউকে চাইছিলেন যার চিন্তাধারা, মতাদর্শ এবং স্টাইল অফ ফাংশনিং এর সঙ্গে ইন্দিরা গান্ধী নিজের একটা সাযুজ্য থাকে। আসলে কংগ্রেসের সিন্ডিকেট মেম্বাররা এমন কাউকে রাষ্ট্রপতি পদে বসাতে চাইছিলেন যার রিমোট কন্ট্রোলটা তাঁদের হাতে থাকবে, যাতে রাইসিনা হিলসের মাধ্যমে ইন্দিরা গান্ধীকে নিয়ন্ত্রণে রাখা যায়। নীলাম সঞ্জীব রেড্ডি ছিলেন এমনই একজন। আর রাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর এই ধাক্কা খাওয়ার ঘটনা ভারতীয় রাজনীতিকে এক নতুন পথের মুখে দাঁড় করিয়ে দিল। বৈঠক শেষ করে ব্যাঙ্গালোর থেকে দিল্লি ফেরার পথে ডিপি মিশ্রর সঙ্গে দেখা হয় ইন্দিরা গান্ধী। ডিপি মিশ্র তাকে বলেন, ম্যাডাম, এবার আপনাকে তেড়ে ফুড়ে সামনে আসতেই হবে। হারের আঘাতে খোঁচা খাওয়া বাঘের মতো মরিয়া হয়ে ওঠেন ইন্দিরা গান্ধী। অবশ্য আক্রমণাত্মক হয়ে ওঠা ছাড়া তার সামনে তখন আর কোনো রাস্তা খোলাও ছিল না। কংগ্রেসের অন্দরে তখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল, ইন্দিরার ফায়ারিং স্কোয়াডের সামনে প্রথমে কে পড়বে? সবাই ভেবেছিলেন ওয়াই.বি. চৌহানের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী কড়া ব্যবস্থা নেবেন, কিন্তু এমনটা হলো না। বরং কিছুদিনের মধ্যেই ইন্দিরার একটা চিঠি পৌঁছলো মোরারজি দেশাইয়ের বাসভবনে। আর সেই চিঠিতে এমন একটা সিদ্ধান্তের কথা ছিল যার উদাহরণ পরবর্তীকালে বারবার রাজনীতির মারপ্যাঁচ সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে। চিঠিতে মোরারজি দেশাইকে ইন্দিরা লিখেছিলেন, काफी विचार विमर्श के बाद मैंने यह फैसला किया है कि वित्त मंत्रालय में परिवर्तन की जरूरत है, इसलिए आपसे इसका प्रभार वापस लिया जा रहा है, लेकिन आप पहले की तरह उप प्रधानमंत्री बने रहेंगे। वित्त मंत्रालय चुनकर इंदिरा जी चाहती है कि मैं इस्तीफा दे दूं?
जिससे मुझे निकालने की तोहमत उन पर न लगे। মোরারজি দেশাইকে মন্ত্রিসভা থেকে সরিয়ে ইন্দিরা গান্ধী আসলে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। প্রথম উদ্দেশ্য ছিল সিন্ডিকেটকে এই বার্তা দেয়া যে তাঁর বিরোধিতা করলে পরিণাম ভালো হবে না, আর দ্বিতীয়, আম জনতার মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়ানোর পথে যে কাঁটাগুলো ছিল সেগুলোকে একটা একটা করে সযত্নে সরিয়ে ফেলা। প্রথমে মোরারজি দেশাইয়ের বিদায়, তারপর ব্যাংক জাতীয়করণ। মাত্র 4 দিনের মধ্যে সিন্ডিকেটকে ইন্দিরা গান্ধী নিজের ক্ষমতা বুঝিয়ে দিলেন। সিন্ডিকেট কিন্তু তখনও চুপ। ইন্দিরাকে পাল্টা শিক্ষা দেওয়ার জন্য তাদের সামনে একটাই অস্ত্র ছিল, তাদের পছন্দের প্রার্থী নীলাম সঞ্জীব রেড্ডিকে রাষ্ট্রপতি পদে বসানো। কিন্তু ইন্দিরা গান্ধীও হার মানার পাত্রী নন। তিনি তখন পাল্টা ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছেন। এমন সময় হঠাৎই কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে ভিভি গিরি জানিয়ে দিলেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যাস, লড়াই শুরু হয়ে গেল রেড্ডি আর গিরির মধ্যে। ইন্দিরা প্রকাশ্যে যেমন নীলাম সঞ্জীব রেড্ডির বিরোধিতা করলেন না, তেমনি তাকে ভোট দেওয়ার জন্য দলের সাংসদদের হুইপও জারি করলেন না। কিন্তু ইন্দিরা যে তলে তলে ভিভি গিরিকে সমর্থন করতে পারেন এটা আঁচ করতে পেরে একটা মস্ত ভুল করে বসলেন কংগ্রেস সভাপতি নিজলিঙ্গাপ্পা। তিনি জনসংঘ এবং অন্যান্য দলের কাছে ভোট চাইলেন। ব্যাস, অমনি ইন্দিরা গান্ধী সিন্ডিকেটের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগ তুলে কংগ্রেস সাংসদদের উদ্দেশ্যে বললেন তারা যেন রাষ্ট্রপতি নির্বাচনে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে নিজেদের ভোট দেন। সেই ডাক মানে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে ভোট দিন, আর এই চালেই কিস্তিমাত। ব্যবধান সামান্য হলেও ফল ঘোষণার পর দেখা গেল কংগ্রেসের প্রার্থী নীলাম সঞ্জীব রেড্ডি ইন্দিরার পছন্দের ভিভি গিরির কাছে হেরে গেছেন। ভিভি গিরি পেয়েছিলেন 4,20,077টা ভোট, আর নীলাম সঞ্জীব রেড্ডি 4,05,427টা। 1969-এর 31শে অগস্ট প্রত্যেকটা সংবাদপত্রের প্রথম পাতা জুড়ে ছিল ইন্দিরার এই স্ট্র্যাটেজিক জয়ের প্রসঙ্গ। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার নির্দল প্রার্থী হয়েও কেউ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। সেদিন ইন্দিরা গান্ধীর বাসভবনের পরিবেশটা ঠিক কেমন ছিল তা নিজের বইয়ে তুলে ধরেছেন ডিপি মিশ্র। वीवी गिरी बहुत कम वोटों से जीते थे, लेकिन जीत तो जीत ही होती है, चाहे एक वोट से हो। करीब आधी रात को ऑल इंडिया रेडियो पर वीवी गिरी की जीत की घोषणा हुई। राजनीति से ताल्लुक रखने वाले तमाम लोग प्रधानमंत्री के घर के सामने इकट्ठा हो गए। मैं अपने जानकारों के कहने पर प्रधानमंत्री निवास गया। मैं अपने पॉकेट में एक खास चीज़ रखकर गया था जिसे मैंने छोटी नंदिता के लिए खरीदी थी। भीड़ से निकलकर मैं किसी तरह प्रधानमंत्री निवास पहुंचा। मुझे तुरंत उनके पास ले जाया गया। मैंने उनको मुबारकबाद नहीं दी, बल्कि नंदिता का खिलौना प्रधानमंत्री के सामने रख दिया। मेरी मौजूदगी में इंदिरा जी ने बिल्कुल खुलकर अपनी खुशी जाहिर की। ভিভি গিরি, বরাহগিরি ভেঙ্কট গিরি, তার নাম নিয়ে যারা প্রতি মুহূর্তে ঠাট্টা করতেন, যার পরাজয় অবশ্যম্ভাবী ধরে নিয়ে বলতেন ভিভি গিরি, তাদের মুখ বন্ধ করে দিলেন ইন্দিরা। স্বাধীন ভারতের ইতিহাসে এটা ছিল অন্যতম উত্তেজনাপূর্ণ, চিত্তাকর্ষক ও ঘটনাবহুল রাষ্ট্রপতি নির্বাচন। সিন্ডিকেটকে ফের একটা চরম ধাক্কা দিলেন ইন্দিরা গান্ধী। দিনে দিনে তার এইভাবে শক্তিবৃদ্ধি সিন্ডিকেটের মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল। শেষমেশ আর ধৈর্য রাখতে পারল না সিন্ডিকেট। দিনটা 1969-এর 12ই নভেম্বর। কংগ্রেস পার্টি থেকে বের করে দেয়া হলো ইন্দিরা গান্ধীকে। ভাবুন, জওহরলাল নেহরুর কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো তাঁরই মেয়েকে। খারিজ করে দেয়া হলো ইন্দিরা গান্ধীর প্রাথমিক সদস্য পদ। কিন্তু ইন্দিরা তখন একের পর এক জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর। 1969 সালের 13ই নভেম্বর আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় 8 কলাম জুড়ে হেডলাইন হয়েছিল, দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী मानবেন না। कांग्रेस को इस बात का ऐलान करते हुए बहुत अफसोस है कि श्रीमती गांधी को उनके पार्टी विरोधी काम करने की वजह से प्राइमरी मेंबरशिप से निकाला जा रहा है।
इसके साथ ही उनकी पार्टी की सदस्यता को खत्म किया जाता है। अब वो पार्लियामेंट में पार्टी के सांसदों के लीडर नहीं है। पार्टी के वर्किंग कमेटी के सांसदों को यह निर्देश दिया जाता है कि वो इंदिरा गांधी की जगह नया लीडर चुने। ইন্দিরা গান্ধীর অনুগামী কংগ্রেসীরাও পাল্টা সভা ডেকে দাবি করলেন সংখ্যা তাদের সঙ্গেই আছে, তাঁরাই আসল কংগ্রেস। তাই মোরারজি কামরাজদের সিদ্ধান্ত মানার প্রশ্নই ওঠে না। जनता की डेमोक्रेटिकली इलेक्टेड लीडर के खिलाफ गिने चुने कुछ लोगों की अनुशासनात्मक कार्यवाही बहुत ही निचले दर्जे की बात है। क्या हम ऐसे लोगों के सामने झुक जाएं या हमें ऐसे फासिस्ट लोगों से पार्टी को निजात दिलानी चाहिए? ইঙ্গিতটা ছিল জলের মতো পরিষ্কার। একদিকে কংগ্রেস দল, অন্যদিকে একা একজন ব্যক্তি। কংগ্রেসীরা কার হাত ধরবেন? সংসদের দুই কক্ষ মিলিয়ে কংগ্রেসের মোট সদস্য সংখ্যা ছিল 429। আর এই অবস্থায় ফের একবার ইন্দিরা ম্যাজিক। 310 জন সাংসদ ইন্দিরা গান্ধীর পক্ষ নিলেন। আবার খাদের ধার থেকে ঘুরে দাঁড়িয়ে নিজের বিরোধীদের চমকে দিয়ে জিতে বেরিয়ে এলেন ইন্দিরা। কিন্তু একই সঙ্গে ভেঙে গেল 84 বছরের একটা পার্টি। নেহরুর স্বপ্নের কংগ্রেস তখন তার মেয়ের সৌজন্যেই দ্বিখণ্ডিত। আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় সহাস্য ইন্দিরা গান্ধীর ছবির সঙ্গে শিরোনাম হয়েছিল সংসদ সদস্যদের সভায় শ্রীমতী ইন্দিরা গান্ধীর নিঃসংশয় জয়। এই জায়গা থেকেই কংগ্রেস আর কংগ্রেস রইল না, কংগ্রেস পুরোটাই ইন্দিরাময় হয়ে গেল। এই ঐতিহাসিক সন্ধিক্ষণ নিয়ে আমরা এখন কথা বলবো লেডি ব্রেবোন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শিউলি সরকারের সঙ্গে। অধ্যাপক সরকার, নিজলিঙ্গাপ্পা ইন্দিরা গান্ধীকে বহিষ্কার করলেন। ডিসেম্বর মাসে দুপক্ষই আলাদা আলাদাভাবে এআইসিসির অধিবেশন ডাকল। ইন্দিরা নিজের শক্তির প্রমাণ দিলেন। সব মিলিয়ে ইন্দিরা গান্ধী আক্ষরিক অর্থে কংগ্রেস হয়ে উঠলেন। কোথাও কি কংগ্রেসের ওই ওল্ড গার্ডরা ইন্দিরার ক্ষমতা আঁচ করতে ভুল করেছিলেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, আসলে ইন্দিরা গান্ধীর তো একটা অসামান্য ক্যারিসম্যাটিক পার্সোনালিটি, তার বুদ্ধিদীপ্ত সৌন্দর্য, তার রাজনৈতিক কৌশলের প্রয়োগ, সঠিক প্রয়োগ, এইগুলোর একটা গুরুত্ব ছিলই এবং এইগুলোই তাকে ভয়ঙ্করভাবে জনপ্রিয় করে তুলেছিল। হয়তো দলের যারা প্রবীণ নেতা ছিলেন, বাইভি চাভান কি জগজীবন রাম, মোরারজি দেশাই, তারা তখনও সেটা অতটা বুঝতে পারেননি, অতুল্য ঘোষ ইত্যাদি, কিন্তু পরে তারা বুঝতে পেরেছিলেন। ইন্দিরার সমর্থক গোষ্ঠীকে তখন কংগ্রেস আর এবং সিন্ডিকেট পন্থীদের তখন কংগ্রেস ও বলা হতো। পার্টি ভেঙে যাওয়ার পর ইন্দিরা সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেন। সিপিআই, ডিএমকে, আকালি দল এবং কয়েকজন নির্দল সাংসদের সমর্থন নিয়ে ইন্দিরা পান 306টা ভোট। আর তার প্রতিপক্ষ শিবির কত পেয়েছিল জানেন? মাত্র 104টে ভোট। আর এই জয়ের মধ্যে দিয়ে ইন্দিরা আগের থেকে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন। সম্পূর্ণ ক্ষমতা তখন তার হাতের মুঠোয়। পার্টি থেকে শুরু করে সরকার, সব কিছুর নিয়ন্ত্রক তিনি। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া হতে থাকলো তাঁর আঙুলের ইশারায়। ভারতীয় রাজনীতিতে যেন এক নতুন অধ্যায় শুরু হলো। সমস্ত ক্ষমতা তখন একজনেরই কুক্ষিগত। মিসেস গান্ধী বা ম্যাডাম গান্ধী তখন দেশের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পদক্ষেপ বাধাহীনভাবে নেয়ার পরিপূর্ণ স্বাধীনতা পেয়ে গেছে। এই পরিস্থিতিতে ইন্দিরার নজর পড়ল প্রাক্তন রাজা মহারাজাদের ওপর। স্বাধীনতার সময় অবিভক্ত ভারতে প্রায় 560টা প্রিন্সলি স্টেট ছিল, যাদের কাছে ভারতে সামিল না হয়ে আলাদা এবং স্বাধীন রাজত্ব তৈরির সুযোগ ছিল। কয়েকজন রাজা তো নিজেদের রাজ্যকে স্বাধীন বলে ঘোষণাও করে দেন। কিন্তু শেষমেশ জওহরলাল নেহরুর সরকার বিশেষ কিছু অধিকার এবং সুযোগ সুবিধে দিয়ে সেই রাজ্যগুলোকে ভারতে অন্তর্ভুক্ত করে। ভারত কথা শুরুর পর্বে সেই টানাপোড়েন আপনাদের দেখিয়েছি। এই বিশেষ সুযোগ সুবিধের মধ্যেই একটা ছিল প্রিভি পার্স, যে ব্যবস্থায় রাজা মহারাজারা সরকারের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন। প্রিভি পার্স চালাতে সেই সময় ভারত সরকারের খরচ হতো বছরে প্রায় 4 কোটি টাকা। ইন্দিরা গান্ধী এই ব্যবস্থা একেবারে বন্ধ করার সিদ্ধান্ত নিলেন।
আর এই বিষয়ে আমরা এবার সরাসরি কথা বলে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ইতিহাসবিদ অরুণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অরুণবাবু, ব্যাংক জাতীয়করণ থেকে শুরু করে রাজন্য ভাতা বিলোপ, এই সব সিদ্ধান্তের নেপথ্যে নিঃসন্দেহে রাজনীতি একটা বড় কারণ ছিল। ইন্দিরা গান্ধী কি এগুলোর মধ্যে দিয়ে আসলে আমি তোমাদেরই লোক এই বার্তায় আরও জোরালোভাবে সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন? বোঝা যাচ্ছিল যে পুরনো চিন্তাভাবনা দিয়ে আর জনগণের কাছে যাওয়া যাবে না। দুটি প্রধান যুক্তি দিয়ে ইন্দিরা গান্ধী এই সময় এটার জাস্টিফাই করেছিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের রাজন্য ভাতা চলতে পারে না। দ্বিতীয়ত অবশ্যই রাজস্ব সংক্রান্ত প্রশ্ন, এই যে এত এত টাকা রাজন্য ভাতাদের দেওয়া হচ্ছে, রাজন্যদের দেওয়া হচ্ছে, সেটাও চলতে পারে না। প্রিভি পার্স বন্ধ করা নিয়ে প্রাক্তন রাজা মহারাজাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। রাজাদের তরফে সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন ধরণধারার মহারাজ। টানা 2 বছর ধরে আলোচনা চললেও কোনো রফাসূত্র বেরোচ্ছিল না। শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী সরকার সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে রাজাদের এই বিশেষ অধিকার চিরতরে বন্ধ করে দেন। কিন্তু ভারতে সামিল করার সময় এই রাজা মহারাজাদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, রাজন্য ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ইন্দিরা গান্ধী কি আদতে সেই প্রতিশ্রুতি ভেঙেছিলেন? जब इंटीग्रेशन ऑफ स्टेट्स हुआ सो वीपी मेनन और सरदार पटेल हाथ जोड़ के क्या मेहरबानी इंडिया के साथ आए, आपको यहाँ न्याय डेमोक्रेसी मिलेगा। और प्रीवी पर्सेस उसके साथ एक बार्गेन था, अपने जितने महल में एक महल रखो, जितना सोना ये डायमंड का माला है कुछ रखो, बाकी स्टेट मतलब ट्रेजरी वो ले लेंगे। एक बार जब वायदा करता है उसको तोड़ने में और कॉन्स्टिट्यूशन में ये गलत बात है। ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ এবং রাজন্য ভাতা বন্ধ করার চেষ্টা করা মাত্রই সমাজের উচ্চবিত্তরা, শিল্পপতি মহল এবং প্রাক্তন রাজা মহারাজারা তার বিরোধিতা করতে শুরু করলেন। সেই সময় রাজনৈতিক দলগুলোকে আর্থিক সহযোগিতা করত এই উচ্চবিত্তরাই। তাই বিরোধীরা এবং কংগ্রেসও ইন্দিরা সরকারকে আক্রমণ শুরু করল। ইন্দিরা গান্ধী ভারতকে কমিউনিস্ট দেশে পরিণত করতে চাইছেন এমন অভিযোগও উঠতে শুরু করলো তার বিরুদ্ধে। ইন্দিরাকে ক্ষমতা থেকে সরাতে সেনা অভ্যুত্থান হতে পারে এমন জল্পনাও দিল্লির রাজনৈতিক অলিন্দে ঘুরপাক খাচ্ছিল। এই পরিস্থিতিতে একদিন তৎকালীন সেনাপ্রধান স্যাম মানিকশকে ডেকে পাঠান ইন্দিরা গান্ধী। Are you trying to take over from me? आपको क्या लगता है? आप ऐसा नहीं करेंगे। क्यों? आपको ऐसा लगता है कि हम इतने कमजोर हैं? नहीं, पर आप ऐसा करेंगे नहीं। आप जानती है कि मेरे कोई पॉलिटिकल एम्बिशंस नहीं है। मेरे कुछ मंत्रियों का कहना है कि सेना तख्ता पलट कर सकती है। आपको ऐसे मंत्रियों की छुट्टी कर देनी चाहिए। क्या आपको मुझ पर भरोसा नहीं है? ইন্দিরা গান্ধী স্যাম মানিকশকে বিশ্বাস করতেন, কিন্তু নিজের রাজনৈতিক বিরোধীদের চূড়ান্ত অবিশ্বাস করতেন। 1970 সালের 27শে ডিসেম্বর তিনি একটা বিরাট ঘোষণা করেন। लोकतंत्र में शक्ति जनता के पास होती है। यही वजह है कि हमने जनता के पास जाने का फैसला किया है। इसीलिए मंत्रिपरिषद की सलाह पर राष्ट्रपति महोदय ने लोकसभा की अवधि समाप्त होने से पहले ही उसे भंग कर दिया है। अब हम नया जनादेश चाहते हैं। কংগ্রেস ভেঙেছে তখন সবে 1 বছর হয়েছে। পরের লোকসভা নির্বাচনে তখনও বাকি 14 মাস। অথচ সবাইকে চমকে দিয়ে ইন্দিরা গান্ধী লোকসভা ভোটের ঘোষণা করে দিলেন। তিনি বললেন যে দেশের আর্থিক হাল ফেরাতে এবং আম জনতার কল্যাণে যেসব পদক্ষেপ প্রয়োজন তা বাস্তবায়িত করতে গেলে দরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। জনসংঘ, কংগ্রেসের সিন্ডিকেট, অন্যান্য বিরোধী দলও একেবারে মহাজোট গড়ে ইন্দিরা হটাওয়ের ডাক দিয়ে ময়দানে নেমে পড়ল।
অর্থাৎ নির্বাচনে মূল ইস্যু ছিল একটাই, ইয়েস ইন্দিরা অথবা নো ইন্দিরা। অন্যদিকে ব্যাংক জাতীয়করণ এবং প্রাক্তন রাজাদের ডানা ছাঁটার পর ইন্দিরার প্রতি সাধারণ মানুষের সমর্থন আরও বাড়তে শুরু করেছিল। এটাই ছিল তার সবথেকে বড় শক্তি। वो कहते हैं इंदिरा हटाओ, हम कहते हैं गरीबी हटाओ। अब आप ही बताइए, इन दोनों में से आप किसको हटाना चाहेंगे? गरीबी हटाओ, गरीबी हटाओ, गरीबी हटाओ। इंदिरा गांधी जिंदाबाद, इंदिरा गांधी जिंदाबाद, जिंदाबाद। মাত্র 43 দিনে 300-রও বেশি সভা সমাবেশ করেন ইন্দিরা গান্ধী। লোকসভার ফল প্রকাশের পর দেখা যায় দেশ জুড়ে একেবারে ইন্দিরা ঝড় বয়ে গেছে। আগের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে। গরিবি হটাওয়ের ডাক দিয়ে 518টা আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল 352টাতে। পাঁচ বছর আগে যাকে গুঙ্গি গুড়িয়া বলে অনেকে কটাক্ষ করতেন, সেই তাঁর সম্পর্কেই এবার বলা হলো ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। ইন্দিরা এই ভোটের ফলাফলের মধ্যে দিয়ে চূড়ান্ত শক্তিশালী হয়ে উঠলেন। কিন্তু দেশ আর দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থা কি শক্তিশালী হলো? ইন্দিরা আজ থেকে 50 বছর আগে গরিবি হটাওয়ের ডাক দিয়েছিলেন। দুর্ভাগ্য, এই 2021-এও এদেশের নির্বাচনের মূল ইস্যু থাকে সেই দারিদ্র্য দূরীকরণ। সময় এগোয়, দশক শতক সব বদলে যায়, কিন্তু বদলায় না ভুরি ভুরি রাজনৈতিক প্রতিশ্রুতির ফিরিস্তি। প্রতিবার বলা হয় বটে গরিবি হটাও, কিন্তু গরিবই হটে না। যাই হোক, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভারত কথার পরবর্তী পর্বে। আর সেই পর্বে আপনাদের দেখাবো পাকিস্তান ভেঙে দুভাগ করার ইতিহাস, 71-এর যুদ্ধ। প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী যে কতটা ইস্পাত কঠিন, কতটা শক্তিশালী, সেটা বোঝা গেছিল আর একটু পর 1971 সালে। हम पर जबरदस्ती युद्ध थोपा गया तो हम लड़ने के लिए तैयार। সবার মাঝে ইন্দিরার কাছে খবর পৌঁছয় পাকিস্তান ভারতের ওপর হামলা চালিয়েছে। पता नहीं दिल्ली सही सलामत पहुंच पाएंगे या नहीं। পূর্ব পাকিস্তানে আসলে কি চলছে? শুরু হয় অপারেশন সার্চ লাইট, বলা ভালো সামরিক অভিযানের নামে একেবারে গণহত্যা। Wait, why are you hitting him? What has he done? अभी तो हम इसको गोली मार दिए होते। দ্য সানডে টাইমসে যখন সেই রিপোর্ট প্রকাশিত হয়, তা দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব। পূর্ব পাকিস্তানে কত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল জানেন? বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী সংখ্যাটা প্রায় 30 লক্ষ। পাকিস্তানি সেনার অমানুষিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে দলে দলে বাঙালি তখন পূর্ব পাকিস্তান ছাড়তে শুরু করেছেন। হঠাৎ ইন্দিরা গান্ধী सैम मानिकशॉट दिखे ताकिए बोलें, सैम आई वांट यू टू डू समथिंग। तो मैं आपको गारंटी दे सकता हूं 100% हार की। জেনারেল স্যাম মানিকশর ব্যারিটন কণ্ঠে এই শব্দগুলো শুনে বৈঠকে উপস্থিত সবাই একেবারে থ। পূর্ব পাকিস্তানের পরিস্থিতি তখন রক্তাক্ত, আর সেই প্রতিবাদ, সেই ক্ষোভের প্রতীক হয়ে উঠলেন এক বঙ্গ সন্তান, শেখ মুজিবুর রহমান। আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি ফৌজ। বাংলাদেশের ইতিহাসে যা কাল রাত হিসেবে পরিচিত, সারা রাত ধরে চলেছিল হত্যাযজ্ঞ, গণহত্যা। মহিলা, শিশু কাউকে ছাড়া হয়নি সেদিন। अन्याय और अत्याचार से बचने के लिए अपने देश को छोड़ के हमारे देश आए हैं। পাকিস্তানকে জবাব দেয়া হবে। पाकिस्तान को इसकी अनुमति नहीं दी जा सकती। শুধুমাত্র কবে আর কিভাবে, ব্যাস এই প্রশ্নের উত্তরটুকু বাকি ছিল।